হাদি বেঁচে নাই, কৃত্রিমভাবে এখন পর্যন্ত হাদিকে বাঁচিয়ে রাখা হয়েছে। হাদি ততক্ষণ বেঁচে থাকবে যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর ফায়দা লুটে নেওয়া না হবে। হাদির উপর যেটা হয়েছে না, এটা আরো হইতে থাকবে। যতদিন এই বুইরা মাদার জেনারেশনটা থাকবে, হবে না ভাইরাস মুক্ত। এখন ওনাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ওনাকে আমরা বাঁচিয়ে রাখছি। ভালো যে এখানে আসলে এই কথাটা মেনশন করে যাই আমরা, যে বুলেট ইনজুরিটা আসলে একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বেরিয়ে গেছে। 24 ঘন্টার মধ্যে চিহ্নিত করে এই ষড়যন্ত্রের নীল নকশা সবার সামনে উন্মোচিত করতে হবে। একদিকে ওসমান হাদি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে পরবর্তী টার্গেট হচ্ছে এই হাসনাত আব্দুল্লাহ। হ্যাঁ দর্শক, ভিডিওটি দেখে আপনি আজ অবাক হতে বাধ্য হবেন। দেখতে থাকুন, সামনে থাকছে বিস্তারিত। এই বাংলার কিংবদন্তি অভিনেতা আলমগীর তিনি আওয়ামী লীগকে সমর্থন করেন, যার নমুনা হিসাবে আমরা আওয়ামী লীগ সরকার থাকাকালীন বিভিন্ন ভিডিও ফুটেজে দেখেছি। এই অভিনেতারা কখনো না চাইবে না যে এই ইউনূস সরকার দেশে থাকুক। সেই সাথে আওয়ামী লীগ আগে থেকেই বলে আসছেন এই অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ। যদি ইউনূস সরকার অবৈধ হয় তাহলে ছাত্র জনতা যে বৈধভাবে কিভাবে তা আর না বোঝার বাকি রইল না কারোরই। এই দেশ স্বাধীন হয়েছে একবার, কিন্তু জুলাই আন্দোলনের পর এই স্বাধীন দেশ দ্বিতীয় স্বাধীন দেশ হিসাবে গ্রুটিত করেন এই ইউনূস সরকার। কিন্তু এই দ্বিতীয় স্বাধীন দেশের নাগরিকদের নিরাপত্তা দিতে পারছে না এই অন্তর্বর্তীকালীন সরকার। এই ইনকিলাব মঞ্চের সংগঠক শরীফ ইসলাম ওরফে ওসমান হাদিকে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা এসে বাংলাদেশ থেকে এই হাদিকে ওপেন গুলি করে চলে গেল ভারতে। কিন্তু তার পরিপ্রেক্ষিতে কিছুই করতে পারেনি এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। একদিকে জীবন মৃত্যুর সাথে লড়াই করা ওসমান হাদি, অপরদিকে দ্বিতীয় টার্গেট এই জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার সূত্র ধরে জানা গিয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাবো ওসমান হাদির খুনি ফাইসাল তিনি কিভাবে ভারতে পালিয়ে গেলেন, বন্ধুরা কোন নেতা তারা সাহায্য করেছেন এবং রয়ের কোন কোন এজেন্ট বাংলাদেশের মধ্যে আছে। জানলে অবাক হয়ে যাবেন যে ইউনিট সরকারের দলের মধ্যে এমন কিছু মানুষ এই কাজগুলো করেছে, তাদের নামগুলো আপনাদেরকে দেখাবো এবং এমন চঞ্চলকর তথ্য বেরিয়ে এসেছে। চলুন সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে। দুর্বৃত্তের ছোড়াগুলি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির বাম কানের নিচে ঢুকে ডান কানের ওপরে ক্রস হয়ে বেরিয়ে গেছে। একটি গুলি ছুড়েছে দুর্বৃত্ত। ডিবি কর্মকর্তাদের ধারণা, দুর্বৃত্তরা আগে থেকে তাকে গুলি করার পরিকল্পনা করেছিল। সেই অনুযায়ী সময় ও স্থান বেছে নেওয়া হয়। শুক্রবার ছুটির দিন যানজট থাকে না, সড়ক ফাঁকা থাকে। এই সুযোগ তারা বেছে নিয়েছে। শুটার গ্রুপ তার পিছু নিয়ে অপারেশন সাকসেস করে পালিয়ে গেছে। এখন পর্যন্ত গোয়েন্দারা শুটারদের কোনো অবস্থান শনাক্ত করতে পারেনি। আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র বলছে, গুলিতে অংশগ্রহণকারীদের মধ্যে অন্তত একজন সহ সন্দেহভাজন 5 জন গোয়েন্দার নজরদারিতে রয়েছে। তবে প্রধান ঘাতক 2 জন বর্ডার ক্রস করে ভারতে পালিয়ে গেছে। একটি সূত্র বলছে, ঘাতক ফয়সাল যদি কোনো কারণে ধরা পড়ে যেত, তাকে ছাড়ানোর জন্য রেডি ছিল রেস্কিউ টিম। প্রশ্ন হচ্ছে কিভাবে, কার সহায়তায় ভারতে পালিয়ে গেল হাদির হামলাকারী ফয়সাল? তাকে উদ্ধারের জন্য কী ধরনের রেস্কিউ টিম ছিল? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ইনকিলাব মঞ্চের সংগঠক ও জুলাই যোদ্ধা ওসমান হাদির ওপর হামলাকারীরা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন শায়ের। তিনি জানান, তাদের বর্তমান অবস্থান আসামের গুয়াহাটি শহরে। শনিবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এমন তথ্য জানান শায়ের। জুলকারনাইন শায়ের লিখেন, ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদিকে শেষ করার উদ্দেশ্যে গুলি করার ঘটনার সাথে জড়িত শুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটর বাইক চালক আলমগীর হোসেন 12 ডিসেম্বর সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করে বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের বর্তমান অবস্থান আসামের গুয়াহাটি শহরে। তিনি আরও লিখেন, ভারতে তাদের সহায়তা করছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লবের তত্ত্বাবধানে এই ঘাতকরা ভারতে অবস্থান করছে। এদিকে মূল শুটার ফয়সাল তার ঘনিষ্ঠ মহলে দাবি করেছে, ব্যবহৃত অস্ত্রটি জ্যাম হয়ে যাওয়ায় সে কেবল একটি গুলি করতে সক্ষম হয়। তার পরিকল্পনা ছিল 4টে গুলি করার। এদিকে আরেকটি সূত্র বলছে,
ফয়সাল যখন মিশনে মাঠে নেমেছিল তখন তাদের আশেপাশে ছিল আরও অন্তত 10 মানুষ, যাদের কাজ ছিল যদি কোনোভাবে ফয়সাল ধরা পড়ে যায় তবে তাকে উদ্ধার করবে এই 10 জন। ওই 10 জনের কাছে ছিল ককটেল, যাতে সে ককটেল বিস্ফোরণ করে সবাইকে ছত্রভঙ্গ করে দেওয়া যায়। ধারণা করা হচ্ছে এই কাজটি দেশে থেকে সমন্বয় করেছে একটি রাজনৈতিক দলের নেতারা। এদিকে জানা গেছে গুলির ঘটনায় মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করেছে পুলিশ, ডিবি ও র্যাব। কেন, কারা এবং কি উদ্দেশ্যে তার উপর গুলি করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি হাদির গুলির ঘটনার বিষয়টি উদ্ঘাটনের স্বার্থে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় শনিবার রাত পর্যন্ত পল্টন থানায় মামলা হয়নি, তবে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। হাদিকে গুলির পর কেউ যাতে প্রতিরোধ করতে না পারে তার রিকশার আগে ও পিছে দুর্বৃত্তদের কোনো গাড়ি ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এছাড়াও সিসি ক্যামেরার আশেপাশের লোকজনের গতিবিধিও পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ, ঘটনাস্থলের ফুটেজ এবং প্রাপ্ত অন্যান্য তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে। ফুটেজে মোটরসাইকেলের পেছনে বসে গুলি করতে দেখা যাওয়া ব্যক্তির চেহারার সঙ্গে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের চেহারা মিল রয়েছে। পুলিশ তাকেই এই হামলার মূল সন্দেহভাজন বলে মনে করছে। এর আগেও ফয়সাল করিমের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। গত বছরের নভেম্বর মাসে রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে 17 লাখ টাকা লুট ও ডাকাতির ঘটনায় তিনি র্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন। ওই সময় একাধিক মূলধারার সংবাদ মাধ্যমে তার ছবিসহ খবর প্রকাশিত হয় এবং তিনি মামলার প্রধান আসামি ছিলেন। পরে তিনি জামিনে কারাগার থেকে ছাড়া পান। শুটার ফয়সাল সহ মোটরসাইকেলে আরও একজনকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। ডিবি জানিয়েছে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছবির ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে এবং পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে। তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুলিশ জনগণের প্রতি বিনীত অনুরোধ করেছে। এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গতকাল শনিবার বিকালে জানান, হাদিকে কারা গুলি করেছে তাদের চিহ্নিত করার জন্য আমরা কাজ করছি। এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। র্যাবের আইন ও গণমাধ্যম বিভাগের পরিচালক উইং কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী জানান, আমরা ছায়া তদন্ত করছি, আমাদের টিম মাঠে কাজ করছে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যা চেষ্টায় জড়িতকে ধরিয়ে দিতে পারলে 50 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন। গতকাল শনিবার সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। তিনি বলেন, হাদিকে হত্যা চেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। প্রার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাদির ওপর হামলাকারীদের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলী বলেন, আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি, এখনো 24 ঘন্টা পার হয়নি। হোপফুলি এটা আমরা ডিটেক্ট করতে পারবো। কতজন এই চক্রের সঙ্গে আছে জানতে চাইলে তিনি বলেন, এখনই কিছু বলা যাচ্ছে না, আমরা টার্গেটকে খুঁজছি। আসামির নাম জানতে চাইলে তিনি বলেন, নাম এখনই বলা যাচ্ছে না, আমরা তাকে খুঁজছি, জনগণের সহযোগিতা চেয়েছি। এছাড়াও ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন একজনের ছবি প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে বলে জানিয়েছে ডিএমপি। গতকাল শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ব্যক্তির সম্পর্কে কোনো তথ্য থাকলে বা তার সন্ধান পেলে দ্রুত নিম্নলিখিত মোবাইল নম্বর অথবা 999-এর মাধ্যমে পুলিশকে জানানোর জন্য অনুরোধ করা হলো। সন্ধানদাতার পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। পুলিশের মতিঝিল ডিসির 01-3200-400-80 এবং ওসি পল্টনের 01-3200-40-132 এই নম্বরে তথ্য জানানোর জন্য বলা হয়েছে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী সন্দেহভাজন ওই যুবকের নাম ফয়সাল করিম মাসুদ, ডাকনাম রাহুল। তার বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। ফয়সাল করিম মাসুদের স্থায়ী ঠিকানা বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডে কেশবপুর কলেজ সংলগ্ন এলাকায়। তার পিতার নাম হুমায়ুন কবির। বর্তমানে তিনি ঢাকার আদাবর থানাধীন পিসি কালচার হাউজিং সোসাইটির 41 নম্বর বাসা 9 নম্বর রোডে বসবাস করতেন। জানা গেছে তিনি আদাবর থানার ছাত্রলীগের সভাপতি। আদাবর থানায় তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। সন্দেহভাজন যুবকের বাড়ি পটুয়াখালী। ফয়সাল করিম মাসুদের বাড়ির ঠিকানা বাউফল এলাকায় জানাজানি হওয়ার পর সেখানে মানুষের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে। বাউফল উপজেলা সদর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে।
তার বাবার নাম মোহাম্মদ হুমায়ুন কবির ওরফে আব্দুল মালিক মুন্সি। গতকাল শনিবার সরেজমিনে স্থানীয় বাসিন্দা ও বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ফয়সাল করিম মাসুদের জন্ম ঢাকায়। স্থানীয় বাসিন্দা ও স্বজনদের ভাষ্যমতে ফয়সাল করিম কোনোদিন গ্রামের বাড়িতে আসেননি। ফয়সালের বাবা তার পৈতৃক সূত্রে পাওয়া জমি বিক্রি করে প্রায় ৩৫ বছর আগে ঢাকায় চলে যান। তার বাবা ও মা মারা যাওয়ার পরেও এলাকায় আসেননি। ওসমান হাদিকে গুলি করার পর সীমান্ত এলাকায় অহেতুক নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। এই ঘটনায় জড়িত পলাতক আসামিরা যেন বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে বেনাপোল সীমান্তে ব্যাপক হাদি না থাকলে আমি থাকবো না ভাই। ওসমান হাদি শুধু একজনই হয়, আমার ভাইয়ের কোনো রিপ্লেসমেন্ট হয় না। আমি আমার ভাইয়ের কোনো রিপ্লেসমেন্ট চাইও না। আমার ভাইকে আমি শুধু ফেরত চাই এবং আমার ভাইকে আমি ফেরত আনবো। আপনারা ভালোবেসে বলছেন যে আপনারা সবাই ওসমান হাদি হবেন, কিন্তু আপনারা চাইলেও কেউ কোনোদিন ওসমান হাদি হইতে পারবেন না। ওসমান হাদি শুধু একজনই হয়, আমার ভাইয়ের কোনো রিপ্লেসমেন্ট হয় না। আমি আমার ভাইয়ের কোনো রিপ্লেসমেন্ট চাইও না। আমার ভাইকে আমি শুধু ফেরত চাই এবং আমার ভাইকে আমি ফেরত আনবো। আপনারা গত 1 বছর ধরে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরেও আপনারা যে কাজটা করতে পারেন নাই, আপনারা কালচারাল ফেসিজমকে অ্যাড্রেস করতে পারেন নাই। বাংলাদেশে একটা মানুষ, শুধুমাত্র একটা মানুষ পেরেছিল এবং আজকে সেটার প্রতিদান তাকে এইভাবে দিতে হচ্ছে। আপনারা যত সুশীলতা করছেন সেটার প্রতিদান আমার ভাইকে দিতে হচ্ছে। আপনারা যেভাবে মিডিয়াকে তথ্য সন্ত্রাসের মাধ্যমে বারবার যেভাবে নেগেটিভ উৎপাদন করছে, সেইটার পক্ষে যে আপনারা সম্মতি উৎপাদন করছেন সেইটার প্রতিদান আমার ভাইকে দিতে হচ্ছে। আমরা কিচ্ছু ভুলে যাচ্ছি না। আমরা জানি মিডিয়াতে কে কে উল্লাস করেছে। গত 2 দিন আমাদের চোখে শুধু অশ্রু দেখতেছেন, আমাদের বুকের ভিতর যে পার হচ্ছে এটা আপনারা এখনো দেখেন নাই। এটা দেখার সাহসও করেন না কেউ। আমার ভাই ফেরত আসবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলবে এবং এই মিডিয়াতে যারা বিভিন্ন বয়ান উৎপাদনের মাধ্যমে আমার ভাইকে হত্যাযোগ্য করার চেষ্টা করেছে, আমার ভাইয়ের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যারা বারবার উল্লাস করেছে, যারা বিজয় উদযাপন করেছে, আমি তাদের সবাইকে চিহ্নিত করে রাখছি। আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় রাখে, ইনকিলাব মঞ্চ যদি বেঁচে থাকে, বাংলাদেশে কালচারাল ফেসিজম যারা কায়েম করতেছেন আপনাদের সবার জন্য আমরা সারা জীবন শত্রু হয়ে থাকবো, এটা মাথায় রাখবেন। আমি আপনাদের কাছে এটাই দোয়া করব, আপনারা যে যেখানে আছেন, আমরা আওয়ামী লীগের প্রশ্নে সবসময় সবাই এক থাকি। আমরা এটুকুই এক্সপেক্ট করি আপনারা ভোটের রাজনীতির জন্য প্লিজ আমাদের এই সব যে কয়টা মানুষ আছে, যে কয়টা মানুষ এখনো দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকায় রাখার জন্য যুদ্ধ করে যাচ্ছে, সেই কয়টা মানুষকে প্লিজ আপনারা বিসর্জন দিয়ে না নিজেদের এই ঠুনকো ভোটের কারণে। বাংলাদেশের স্বার্থ আপনাদের এই ভোটের চেয়ে অনেক বেশি, আপনাদের নিজস্ব যে ব্যবসা বাণিজ্য সেসবের চেয়ে অনেক বেশি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে দাম সেটা প্লিজ আপনারা বিসর্জন দিবেন না, সেটা বিক্রি করে দিবেন না। বাংলাদেশের প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে ওসমান হাদি যেভাবে ভোকাল ছিল, আপনারা তার, আমি বিশ্বাস করি যে আমার ভাই ফেরত আসবে। আমার ভাই যতদিন আসবে না ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। এবং আমাদের জাবের ভাই যেটা বলে গেলেন, ওসমান হাদি যতদিন সুস্থ হবে না এই ঢাকা 8-এর আসনে আসার কারণে এবং তার যে বয়ানগুলো ছিল, তার যে কথাগুলো ছিল, সেগুলোর কারণে আজকে তার এই অবস্থা। এবং আমি, জাবের ভাই, আমাদের ইনকিলাব মঞ্চের যত মেম্বার আছে, আমরা আপনাদের সাথে নিয়ে সংগ্রাম জারি রাখবো এবং ওসমান হাদিকে ইনশাআল্লাহ আমরা সংসদে পাঠাবো। আপনাদের সবার দোয়া চাই, আপনারা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে তাকে সুস্থ অবস্থায় ঠিক আগের মতো যেভাবে বজ্রকণ্ঠে সে স্লোগান দিত, যেভাবে বলিষ্ঠ কণ্ঠে সে বক্তৃতা দিত, সেভাবে যাতে আমরা তাকে ফেরত পাই। আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আর কিছু আর এক আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করবি না, আর এক আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করবি, সবচেয়ে ধৈরা একেবারে রাজপথে ফাঁসি দিব বাচ্চারা। আমার বাইরে গুলি করে সাহস হয় কেমনে? আমার ভাই জীবনে দল নেওয়া যায় না। গতবার 5 ডিসেম্বর শাহজাহানপুর গেছে, আমি কইছি ভাই একা যায় না ভাই, ওইটা তো মির্জা আব্বাসের এলাকা, আপনারা তো ভাই মারবো। আমি যে জায়গায় যাবো 50 জন আমার লাগে আইবো, তোর কেউ লাগবো না। আমার ভাই এত সাহসী, আমার ভাইয়ের জানের মায়া নাই। উনি তো বইলে গেছে যে এক দেশে এক ওসমান হাদি আছে, আরো আইবো। আমার ঘরে মারলে কিছু হইব না, কিন্তু আমার ঘরে মারবো কি লেগা? সত্য কথা বলা কি দোষ? সত্য কথা বলা কি দোষ? তোরা বল, সত্য কথা কি বল? তাহলে ভাইরে মারে কেমনে? ভাইরে মারে কেমনে? এক আওয়ামী লীগ পিরাইছি, এক হাসিনারে দেশ থেকে তাড়াই দিছি, আর এক আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করবি না, আর এক আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করবি, ধৈরা একেবারে রাজপথে ফাঁসি দিব।
ভাই একটু চুপ করেন, বলতে দেন। আমার ভাইরে এখানে গুলি করছে, ভাইরে মাথায় গুলি করার কথা, আল্লাহর রহমত যে ভাইরে গালের নিচে গুলি করছে, কিন্তু গুলিটা তার কান দিয়ে ভিতরে ঢুকছে। ভাইয়ের জন্য বি নেগেটিভ রক্ত লাগবে অন্তত 4 ব্যাগ। আমরা 2 জন মানুষ হয়তো পাইছি, আমাদের আরো রক্ত লাগবে। আপনাদের কাছে হাত জোর করে বলি, ভাইরে মরতে দিয়েন না, ভাইরে কিছু হইতে দিয়েন না। উনি আমাদের দেশের লোক, উনি আমাদের ভাই। ওসমান হাদি ভাই আপনার লেগে ওসমান হাদি হইতে পারে, কিন্তু আমার লেগে আমার বড় ভাই, আমার লেগে আমার আপন বড় ভাই। ভাইয়ের যেন কিছু না হয়, ভাইয়ের কিছু হইলে পুরো ঢাকা রাজপথে আমি আগুন জ্বালা দিব, কথা দিলাম ইনশাআল্লাহ। আমার পরিচয় দেখে আসবেন, ওসমান হাদি ভাই আছে না, আমার কোনো পরিচয় লাগবে না। আমরা হাদি ভাইয়ের লোক, যারে কইতে হবে আমরা হাদি ভাইয়ের লোক, আমার কোনো নাম নাই। আমরা শক্তি শোনেন, সবাই শোনেন। এই যে আমরা যারা দেখতেছেন না আমার সাথে আশেপাশে, আমরা সবাই ওসমান হাদি, আমার কোনো নাম নেই। আমরা সবাই আমার কোনো নাম লাগবে না। 2024 সালের অভ্যুত্থানের পরে আজকে এই 12 ডিসেম্বরে 25 সালে দাঁড়িয়ে শরীফ ওসমান হাদির গায়ে এই যে বুলেট লেগেছে, তার মাথায় হত্যার উদ্দেশ্যে তাকে যে বুলেট বিদ্ধ করা হয়েছে, এই বুলেট আশা করছি ভিডিওটির মাধ্যমে আপনারা সমস্ত তথ্য বুঝতে পেরে গেছেন যে কিভাবে কত বড় চক্রান্ত করে এই জুলাইয়ের যোদ্ধাকে একেবারে এই দুনিয়া থেকে বিদায় দেওয়ার চেষ্টা করেছে। এরপরে কি আসিফ মাহমুদ না একেবারে হাসনাত সার্জিস এদের একেবারে জীবন বিপন্ন হয়ে যেতে পারে। বন্ধুরা, দেশের মধ্যে কি হতে চলেছে, যাদের কাছে প্রোটোকল নেই তাদের কি এভাবেই মেরে দেবে? বন্ধুরা, আপনাদের কি রায় যে এই কাজটি করেছে তার কোন ধরনের কত কঠিন শাস্তি হওয়া দরকার? অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ।